প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ম্যাট্রেসেম টু দ্য পয়েন্টে। প্রতিদিনকার মতো রয়েছে আমি সোমা ইসলাম। আলোচনা শুরু করবার আগে শুধু এটুকু বলতে চাই যে ৭ জানুয়ারি যখন জাতীয় নির্বাচন হয়ে গেল, তারপরে কিন্তু সকলে একটা বলাবলি শুরু করেছিল যে এবারের সংসদটা বোধহয় দামি সংসদ, কারণ বিরোধীদের মুখ নাই। কিন্তু আমরা যে জিনিসটা নোটিস করছি যে সেখানে দেখা যাচ্ছে সরকারি দলের এমপিরাই কিন্তু সংসদকে বেশ প্রাণবন্ত করে রেখেছে, অর্থাৎ তারা দুর্নীতি বন্ধে এবং দুর্নীতিবাজ ধরতে যে জোরালো আওয়াজ তুলছে সেটা কিন্তু একটা বেশ চোখে পড়ছে। তবে আওয়াজটা যদি বেশি জোরালো হয়ে যায় আর ঠকবাজতে যদি আবার গা উজাড় হয়ে যায়, সেখানে কিন্তু মুশকিল। তবে এটার মধ্যে একটা সবচেয়ে বড় কথা কি, আওয়াজটা কি শুধু আওয়াজেই রয়ে যাবে, নাকি দুর্নীতি এবং দুর্নীতিবাজ বন্ধে সরকার কোনো জোরালো পদক্ষেপ নিচ্ছে? সব নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের অতিথি আছেন আজকে অধ্যাপক ডক্টর হাবিবে মিলাদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। দুজনকেই স্বাগত। আলোচনাটি একটু ওই পাশ থেকে শুরু করছি। সবটি হচ্ছে দুর্নীতিবাজ বন্ধে এবং দুর্নীতিবাজ ধরতে সরকারের যে অবস্থান, সেটা কি রাইট পজিশনে আছে? যদিও আপনি এখন বলবেন দুর্নীতি এমন এমন জায়গায় ছেয়ে গেছে, বড় বড় চেয়ারগুলো এবং বিদেশেও পার হয়ে গেছে, কিন্তু সব শেষে সরকারের অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল আই টু দ্য পয়েন্টের সম্মান দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, শুভেচ্ছা। অসুস্থ, কারাবন্দী, নির্যাতিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চেয়ে আমি দুটি কথা বলতে চাই। জি। সেটি হল এই যে আজকে সংসদে যারা কথা বলছেন তারা কি দুর্নীতিবাজ না? আপনি বলবেন। এ টু জেড। হ্যাঁ। এটা তো নির্বাচন হয়নি। 2024 সালের 7ই জানুয়ারিকে আমি নির্বাচন বলবো? একতরফা নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয়? এই দেশে একবার হয়েছিল 2014 সালে। এবার যেটা হলো কি একটা আশ্চর্য ব্যাপার, নৌকা মার্কা জিতলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, লাঙল জিতলেও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, স্বতন্ত্র প্রার্থী জিতলেও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী। এটা কি নির্বাচন বলবো আমি? এখানে কোনো সম্ভাবনাই নাই তো, অন্য কারোর তো সম্ভাবনা নেই, কারণ অন্য দল দ্বারা সম্ভাবনাময় দল তাদের তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, তাদের পার্টি অফিস বন্ধ করে রেখেছিল। 7ই জানুয়ারি নির্বাচনের পর পর্যন্ত বিএনপি অফিস বন্ধ করে রেখেছিল। তো এটাকে তো নির্বাচন, এটা তো একটা মহা দুর্নীতির মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। এই মহা দুর্নীতি মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে কে মহা দুর্নীতিবাদের কথা বললো, কে ক্ষুদ্র দুর্নীতিবাদের কথা বললো, এটা তো মানুষের কাছে কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। কারণ হলো কি, আমরা সিনেমায় দেখেছি একশো জসিম ভীষণ মারপিট করতো, আবার দেখা যাচ্ছে যে একজন খলনায়ক সে মারপিট করে। আসলে মার কি কারো গায়ে লাগে? লাগে না তো। সিনেমার মার তো গায়ে লাগে না, সিনেমার এটা আরো বানানো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদটাকে আপনার সিনেমার চেয়েও তো আপনার এটা বানানো জিনিস। যেমন আমি দেখলাম আপনার হলো সায়েন্স ফ্যাকাল্টি কার্জন হলে, কার্জন হলে ওখানে সিনেমার শুটিং হচ্ছিল, তো মারামারি হচ্ছে নায়কের সাথে ছাদের উপরে। হতে হতে নায়ক ওই 3 তলা থেকে জাম্প করে নিয়েছে। জাম্প করার এরকম করলো, কিন্তু উনি সরে গেলেন, ওনার ডামি ফেলে দেওয়া হলো। তারপরে ওনাকে ওই দিক দিয়ে এসে শর্ট কাট করে তো এসে নায়ক মারামারি শুরু করে দিল। পাবলিক দেখতেছে নায়ক ওখান থেকে জাম্প করলো, আসলে দাম ওখান থেকে করে নেই, ডামি ওখান থেকে ফেলে দেওয়া হয়েছে। ওইটুকু অফ রেখে নায়ক নিচে এসে মারামারি শুরু করে দিল। এটা তো সেই জিনিস। আচ্ছা, ডামি সিনেমার মতো ডামি সংসদ বলছেন। ডামি সংসদ মানে কি? ওটা তো তাও জনভাবী স্বতন্ত্র এমপি দেখছি, ব্যারিস্টার সুমন, সরকার দলের এমপিরা ব্যাপক কথা বলছেন, কেউ তো থেমে নাই, বলছেন তো দুর্নীতি বন্ধে। ওই সিনেমাতে মারামারি করে না, আহত হয়, এগুলো কি সব লোক দেখানো? সব লোক দেখানো, সবই লোক দেখানো, মানে অবিশ্বাস্য তো। এই যদি হয়, কিন্তু সিনেমা তো অবিশ্বাস্য হলে সুপার বাম্পার হিট করে না। ওটা তো মানুষ, ওটা তো তার একটু খাটনি করে, তরবারি দিয়ে এরকম করে একটা লাগতে পারে, তাও না। এটা সব নিজেরা নির্ধারিত, কে এমপি হবে না হবে, এটা বানানো জিনিস, নির্ধারণ করে দেওয়া সংসদ সদস্যকে হবে না হবে, সেই সংসদের আলোচনা নিয়ে মানুষের ভিতরে কোনো আগ্রহ নেই। আরেকটা জিনিস বলি, এই যে দুর্নীতির মহোৎসব, আজকে তো আমরা 2-4-10 জন বা 5% বাদ দিলে আমার মনে হয় 5% হবে কিনা আমি জানি না, সবাই এক একজন দুর্নীতি, এক একজন বেনজির, একজন আজিজ, একজন মতিউর, এরকম শত শত হাজার হাজার মতিউর তৈরি হয়েছে এই 14-15 বছরে। কোন জায়গাটা নিয়ে আপনি বলেন কে না দুর্নীতি করেছে? আপনি বলেন তো, কে বলে দুর্নীতি করেন? তার সম্পদ হিসাব নেন না। 15 বছর আগে বা 16 বছর আগে তার সম্পদের পরিমাণ কি ছিল, এখন তাদের সম্পদের পরিমাণ কি পরিমাণ? তাহলে এদেশে ভালোটা কারা, দুর্নীতিহীন কারা? ভালো মানে কি, মানে একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এত সম্পত্তি দরকার, যেমন বেনজির আহমেদ যে কাজগুলি করেছে। জি। আমরা গিয়েছে ওখানে রংপুরের একটা উত্তরা ফিড, সেখানে গিয়ে ওখানে ওই যে ওর নাম কি মিঠু, স্বাস্থ্যের মিঠু, জি 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 মিঠুর সাথে গিয়ে পার্টনার করে ওখানে এক্স এমপি বিএনপির এমপি ছিল আমিনুল, ও গত সংসদে ছিল 2018 সাল নির্বাচনে। ওর ওটা যে শেয়ার নিল, তারপর থেকে বের করে দিল। এইরকম যে এইরকম ভাবে বেনজির এই যে শত শত বিঘা সম্পত্তি করেছে, এই যে বিভিন্ন শেয়ার এর মালিক হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, টাকা দিয়ে হওয়া লাগে না। তো আওয়ামী লীগের এইরকম যারা আজকে আলোচনা করছে, দু একজন বাদে, 100 আমি বলবো না, 2-4 জনের ভিতরে ভালো থাকতে পারে, কিন্তু অধিকাংশই তাদের যদি আপনার প্রকৃত হিসাব আপনি নিতে চান, কেউ ধোয়া তুলসী পাতা না। জি, আমি আসবো বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে, উনি কেমন আছেন নিশ্চয়ই সেটা আপডেট আপনি জানাবেন। আর এই পাশটাতে যেতে চাই, সেটা হচ্ছে এই যে এত বড় বড় দুর্নীতিবাজ, কি আর বলবো বলেন, সেই একই কথা। আপনারা তো হাসি মুখে শোনেন, আবার বলবেন আমরা কিছু জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের অগোচরে কি এত বড় বড় দুর্নীতিবাজরা এরকম দুর্নীতি করে গেল? সরকার কি করলো তাইলে? দুর্নীতি যে বাংলাদেশে হচ্ছে না, কিংবা দুর্নীতিবাজরা ধরা পড়ছে না, এ দুটোই সত্য না। এক অর্থে যে দুটোই সত্য, যে তারা ধরাও পড়ছে, তারা দুর্নীতিবাজদের দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশে এ পর্যন্ত 27 জন আইজিপি ছিল। আওয়ামী লীগের শাসনামল 20 বছর পার হয়ে গেছে অনেক আগেই, 24 বছরে বলতে পারেন, 71 পরবর্তী। তো সেই সময় যে কয়জন আইজিপি ছিলেন, তার মধ্যে কয়জনের অপরাধের জন্য তারা ধরা পড়েছেন? একজন, তাই তো? আওয়ামী লীগ কিন্তু একজন অপরাধ করার জন্য একজন অপরাধী খুঁজে বের করেছে। 17 জন জেনারেল বা আর্মির চিফ অফ স্টাফ ছিলেন বাংলাদেশে। আওয়ামী লীগের 25 বছরে 23 বছরে অনেক ছিলেন, কিন্তু আজিজ অপরাধ করার জন্য তিনি ধরা পড়েছেন। কিন্তু আপনি অন্য একটা সরকারের কথাই বলেন তো, বিএনপি তো বলে 3বার ক্ষমতায় ছিল, তার আগে তো জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন। তাদের সময় বড় ধরনের কেউ দুর্নীতি করে ধরা পড়েছে এমন কোনো ইতিহাস আপনি দেখাতে পারবেন? জেনারেল এরশাদ তো অনেকদিন ক্ষমতায় ছিলেন, তার সময় দুর্নীতি করে কেউ ধরা পড়েছে এটা বলতে পারবেন আজকে পর্যন্ত? বরঞ্চ ক্ষমতা চলে যাওয়ার পর তারা ধরা পড়েছেন। এখন কথাটি হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, দুর্নীতি বাংলাদেশে আছে, ধরা পড়লো কোথায়? সবাই তো বিদেশে। কে বিদেশে? একজন বিদেশে মাত্র। বেনজির সাহেব কোথায়? একজনই বিদেশে গেছে। মতিউর সাহেব কোথায়? উনি দেশে আছেন। আমি এইমাত্র পেপারে দেখে আসলাম যে উনি চুলও কাটেননি, নেড়াও করেননি, উনি বাংলাদেশেই আছেন। আর কোথায় আছেন এটা হয়তো খুঁজে বের করছে, দেখবে। হ্যাঁ, তো আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে, আমি এই সব ব্যাপারে সম্পূর্ণ একমত। যদি আমিও অপরাধ করে থাকি, আমিও দুর্নীতি করে থাকি, আমার বিরুদ্ধে তদন্ত করে, যেহেতু আমি এমপি ছিলাম, আমার বিরুদ্ধে তদন্ত হতেই পারে। প্রত্যেকটা জনপ্রতিনিধিদের সম্বন্ধে যেমন তদন্ত করে দেখা উচিত। উনি যেমন বললেন 20-14 বছরে কার সম্পত্তি কেমন বেড়েছে, কিংবা সৎভাবে কেউ বাড়াতে পারে, সেটা হতে পারে, অসৎভাবে হতে পারে, সেটা যদি বিচার বিশ্লেষণ করা হয়। কিংবা বড় বড় রাজনৈতিক নেতা, এই নামগুলো কেন বললাম জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা? কারণ আমি এরপরে যেতে চাই আমলাদের কাছে। আমিও যেতে চাচ্ছিলাম, আমিও সেখানে যেতে চাই, কারণ আমি আমাকে বাদ দিয়ে তো সেখানে যেতে পারি না। যেমন ধরেন, একটা নিয়ম করা হয়েছিল 2008 সনের দিকে, যে প্রত্যেকটি এমপি তাদের বা মন্ত্রীরা তাদের হিসাব জমা দিবে প্রতি বছর। অবশ্যই আমরা ট্যাক্স রিটার্ন করি, সেটা আলাদা ব্যাপার, তারপরে সম্পদের হিসাব দিবে। বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছোটখাটো উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়ম আছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর কিংবা প্রমোশনের আগে প্রত্যেকটি সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের সম্পদের হিসাব দিবে। আপনারা তো নিজেরা আসলে খুব একটা বেশি ধরতে পারেন না রাজনীতিবিদদের। যখন হলফনামা খুঁজে পান, যখন তারা স্বাক্ষর করে, তখন আপনারা কিন্তু পত্রিকায় ছাপেন, টিভিতে দেখান, কিন্তু তার আগে কিন্তু খুব একটা বেশি কিছু করতে পারেন না। তেমনিভাবে যদি সরকারি কর্মকর্তাদের হলফনামার ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু তারা এই কাজগুলো করতে একটু কম সাহস পেত। সুতরাং আমি মনে করি যে অবশ্যই, কারণ আপনারা ভোটে দাঁড়ান, সেখানে একটা স্বচ্ছতা লাগে। হাইকোর্টের অনুযায়ী 8টা নির্দেশ এবং ইলেকশন কমিশনের হলফনামা আপনাদের দিতে হয়। কিন্তু কোন কোন জায়গা থেকে, যেটা আপনি বলছেন এই উদ্যোগটা সরকারের নিলে কিন্তু স্বচ্ছতা আসে? নিয়ম তো আছে এবং বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের যারা শীর্ষ পর্যায়ে আছেন তাদের জন্যই এই উদ্যোগটা, তার এই ব্যুরোক্রেটিক মারপ্যাচ অন্য জিনিস, এই মারপ্যাচের জন্য এই কাজগুলো হচ্ছে না। এটা আমরা চাই না পুলিশ বাহিনীকে ঢালাওভাবে অভিযোগ করা হোক।
আমরা চাই না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ঢালাওভাবে অভিযোগ করেন। অনেক ভালো অফিসার আছে সব দিকে, অনেক ভালো অফিসার আছে আমাদের এই যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অনেক ভালো অফিসার আছে, কিন্তু একজন দুইজনের অপরাধের কাণ্ডের জন্য একজন দুইজনই তো মাথা না, মাথা আমি তো 27 জনের একজন কিংবা 17 জনের কিন্তু একজন, 27 জনের একজন যে অপরাধ করেছে 26 জনকে চাপিয়ে গেছে তো। হ্যাঁ এই জন্য তো তার বিরুদ্ধে অভিযোগটি এসছে না। 26 জন ছাপিয়ে গেছে মানে তারাও দুর্নীতি করেছে, ধরা পড়েন, এটা বলছেন আপনি? তাদের তো সামনে আসেনি, কিন্তু যেটা সামনে আসলো বেনিজুর সাহেব, ওটা তো নজিরবিহীন। নজিরবিহীন, এবং আজকাল যে কোনো দুর্নীতি বলে বেনজির। হ্যাঁ, একটা সিনোনিমাস হয়ে গেছে যে দুর্নীতি আর বেনজির এক হয়ে গেছে। এটা নিয়ে তো আমাদের কোনো অসুবিধা নেই। এবং আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু আওয়ামী লীগ সরকারের যিনি মুখপাত্র আওয়ামী লীগ পার্টির, তিনিও কিন্তু বলেছেন যে এইটা আইন দুদকতার নিয়ম অনুযায়ী চলবে, কেউ কাউকে সমর্থন করবে না। জনাব হাবিব মিলাদ, প্রশ্ন তো ওইখানে না যে কেউ কাউকে ইন্টারফেয়ার করবে, সরকার কেন ইন্টারফেয়ার করবে, দুদকই কেন ইন্টারফেয়ার করবে, যে তার গতিতে চলবে। কিন্তু ওইখানে একটা এতখানি মাঝখানে এই গতিতে চলার মধ্যে দুর্গতির জায়গাটা হচ্ছে ওখানে একটা প্রধান এত অপরাধ করে যায়, তারকে কেউ কখনো ধরতে পারলো না, জানতে পারলো না। সেই জায়গাটা অতীত, মানে আমরা বেনজির সাহেবকে নিয়ে আলোচনা করি, এটা ছাড়া তো আর প্রকাশ্যে কেউ নাই। আর যেগুলো আছে সেগুলো ছোটখাটো আমরা বলছি, এবং আরো পুলিশের আরো বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির খবর আজকে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে, বিশেষ করে যে ছোট অফিসার থেকে বড় অফিসার পর্যন্ত, কিন্তু কথাটি হচ্ছে আমার এইখানেই কথা, দেখেন ছোট অফিসারও অপরাধ করে, বড় অফিসার অপরাধ করে, কিন্তু অনেক অফিসার আছে যারা কোনো অপরাধ করে না, কিন্তু আমরা কিন্তু ঢালাও ভাবে পুলিশের একটা বিরুদ্ধে বলার প্রতিষ্ঠান চেষ্টা বিতর্কিত হয়ে যায়, কলঙ্কিত হয়ে যায় ব্যক্তির কারণে। ব্যক্তির কারণে না, এইটা এই যে পুলিশ অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছে, আমি খুশি হতাম এর সাথে যদি একটা লাইন যোগ করতো যে যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের দায় দায়িত্ব তারা নেবে না, তারা তো সেটা বলেনি, তারা বলেনি সেটা। এটা না বলার কারণে কিন্তু সমালোচনাগুলো হচ্ছে, বিশেষ করে সাংবাদিকদের পক্ষ থেকে। শুধু সাংবাদিক না, আমরা ব্যক্তিগতভাবে কোনো জায়গায় না থেকেও আমরাও সেটা মনে করি যে কাজটা ঠিক করেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি করে, এর আগে আপনি যদি মনে করেন এটা কিন্তু এই যে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন বা যার ওই সময়কার বরিশালে একটা ঘটনা ঘটেছিল, সেই বরিশালকে ইউনোকে বাঁচানোর জন্য কিন্তু তখন তৎকালীন যিনি মেয়রের সাথে যেটা হলো, মেয়রের সাথে সভাপতি একটা বিবৃতি দিয়ে বসলেন, তার মানে অপরাধ তোমরা করো, আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। কিন্তু কথা হচ্ছে আপনার ওই জায়গাটাতে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার জায়গা আছে, তাদেরকে কাঠগড়ায় উঠানো হয়, কিন্তু আমলা কিংবা প্রশাসন কিংবা আইন শৃঙ্খলার কেউ যদি অপরাধ করে তাকে কাঠগড়ায় চড়াবে কে? অবশ্যই এটা সিস্টেম বাংলাদেশে আছে এবং পৃথিবীর সব দেশে আছে সিস্টেম। মানছে কোথায়? মানছে না, তাদেরকে আনা হচ্ছে না। যেমন ধরেন একজন বড় ধরনের ধরা পড়েছে বেনজির, কিংবা আরেকজন ওই যে মেট্রোপলিটন কমিশনার ছিলেন আসাদুজ্জামান, তাদেরটা সামনে এসছে। এটা আমাদের সকলের একটা দায় দায়িত্ব আছে। আমি যদি তার প্রতিবেশী হই, আমি যদি তার আত্মীয় হই, আমি যদি তার নরম চলন দেখলে বুঝতে পারবো সে কি করছে না করছে। আমাদেরকে তো সেগুলো একটু, আমাদের দায়িত্ব হচ্ছে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব আরো বেশি সত্যিকার অর্থে। তারা আপনি যদি বেনজিরের সময় যে ঘটনাগুলো, বিশেষ করে পাসপোর্টের ব্যাপারে, 7টা পাসপোর্ট না 7টা পাসপোর্ট তার না, 5-6টা এরকম বিতর্ক, দুইটাই কেন হবে? না দুইটাও না। উনি যখন ওনারটা এক্সপায়ার হয়ে গেছে তিনি আবার অ্যাপ্লিকেশন করেছেন, এইভাবে হতে পারে, এটা সবারই আছে। কারণ আপনারা তো যদি 5 বছর 10 বছর চলে যায়, একটার উপরে একটা হয়ে যায়। হ্যাঁ, সুতরাং এইটা নিয়ে কোনো অসুবিধাটা হচ্ছে যে তাকে জোর করে পাসপোর্ট অফিস দিবে না, সে তার ক্ষমতা খাটিয়ে সে পাসপোর্ট অফিসকে বাধ্য করেছে তাকে একটি সাধারণ নাগরিকের পাসপোর্ট দিতে। কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট যেগুলো আছে এগুলোতে ডিপ্লোম্যাটিক সুবিধা পাওয়া যায়, ভিসা ছাড়া ঢোকা যায়, কিন্তু অন্য কোনো সুবিধা পাওয়া যায় না। এই জন্যই দেখবেন যে কেউ লাল পাসপোর্ট নেয় না, কেউ নীল পাসপোর্ট নেয় না। তার উদাহরণ বেনজির, কিন্তু বেনজির একমাত্র উদাহরণ না। আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন, এবং পাসপোর্ট অধিদপ্তরের দায়িত্বের মধ্যে পড়ে গেছে যে কারা কেন এই নীল পাসপোর্ট লাল পাসপোর্ট না নিয়ে সবুজ পাসপোর্ট নিচ্ছে। এইটা যদি আপনি ধরেন 5-10 জন ধরা পড়বে আমি নিশ্চিত, সেটাও এটা বলা দরকার। কারণ হচ্ছে যে মানুষ, আমি লাল পাসপোর্ট নিয়ে এতদিন ঘুরেছি, এখন অবশ্য সবুজ পাসপোর্ট, কিন্তু আমি অনেক সুযোগ সুবিধা পেয়েছি, এর প্রতি ওইটুকু আমি গ্রহণ করেছি। কিন্তু আমার মনে যদি ইচ্ছা থাকতো যে আমি লাল পাসপোর্ট দিয়ে কোনো বিদেশি নাগরিকের জন্য অ্যাপ্লিকেশন করব, কিংবা বিদেশে ব্যাংকে টাকা রাখার জন্য অ্যাপ্লিকেশন করব, কিংবা ওই অফশোর ব্যাংকিংয়ে কিছু করব, এগুলো কখনোই করা সম্ভব না। কিন্তু শুধুমাত্র সবুজ পাসপোর্টে করা সম্ভব। ওই জায়গাটায় ছোট্ট করে জানতে চাই, বেনজিরদের বাড়তে দিল কারা? বেনজিরকে বাড়তে দিল কারা? বেনজির ডেফিনেটলি আওয়ামী লীগের সময় হয়েছে, কিন্তু সেই কথাই আমি বারবার বলছি, বাড়লেও কিন্তু মাথা কেটে নেওয়া হচ্ছে, এবং এই সরকারের আমলেই হচ্ছে। যখন ধরা পড়েছে তখন থেকে শুরু হয়েছে। এটা যদি আরো আগে ধরা পড়তো আমাদের জন্য ভালো হতো, সরকারের জন্য ভালো হতো, কিন্তু তবুও শেষ বলে তো কোনো কথা নেই, তবুও তো ধরা পড়েছে। তবুও তো ধরা পড়েছে। ধরলো কে? ধরলো? কে ধরলো?
দেখিয়ে দিয়েছে গণমাধ্যম। হ্যাঁ, সরকার তো ধরেন, সরকার কোনো কৃতিত্ব নেই, সরকার কোনো দাবি, সরকার আবার সমর্থনও করছে না। সরকার দাবি করতে এত বড় জিনিস ঢাকবে কি দিয়ে? এত বড় জিনিস ঢাকার তো একটা জিনিস লাগবে, ঢাকবে কি দিয়ে? এটা ঢাকতে পারে? আকাশে বাতাসে অন্তরিক্ষে সর্ব জায়গায় তার সম্পদ। তার মানে কোথায় বেনজিরের ঢাকবে? দুর্নীতি সরকার এবং ঢাকেনি। গোপালগঞ্জে আর বেনজিরের কিছুদিন দুর্নীতি সরকার ঢাকেনি, কোনোদিনও ঢাকেনি। তাহলে উনি দেশ ছেড়ে পারলো কি করে? সেটা সরকারি তো ডাকলো কোথাও না কোথাও, হ্যাঁ, কোথাও না কোথাও তো না ঢেকেছে। না গেল কি করে উনি? সেটা উনি তো যাওয়ার বলছি। পর সরকারের সদস্য যেতে পারে? তার মানে তো কোথাও তো ডাকনা আছে। শুনেন, এই সরকার কি না পারে। আমি হ্যাঁ, আমার বিরুদ্ধে যখন হাইকোর্ট, মামলা হাইকোর্ট যখন গ্রেপ্তারের জন্য আইজিপির নির্দেশ দিল, আমি তো লুকিয়েছিলাম, একেবারে কবরের মধ্যে আমি যাইনি। আমি এখানে ওখানে থেকেছি, আমি আমি ভিডিও করেছি, আমি লাইভে আমি গিয়েছি, বলেছি জি, কথা। জি। আমাকে কিভাবে খুঁজে বের করলো? অপরাধী না, না, যতই কিভাবে খুঁজে বের কবরে করলো? থাকলেও তো খুঁজে বের না, করা না, উচিত। আমাকে তো খুঁজে বের করার কোনো ই ছিল না। কিভাবে বের করলো? আমার ফ্যামিলির উপরে এমন টর্চার শুরু করেছিল, করতে করতে একেবারে সাধারণ এই পর্যন্ত আমার ভাতিজা সম্পর্কে তাকে ধরে নিয়ে গিয়ে পর পিটায় আমার ঠিকানা উদ্ধার করছে। তো সরকার পারলে তো ধরতে পারতো না, বেনজিরকে ধরতে পারতো না। আজিজ যে দুর্নীতি, আজিজের কথা প্রথম বলতে ভাইয়েরা পাসপোর্ট নাম, বাবার নাম, মায়ের নাম বা স্থান পরিবর্তন করেছে, বইয়েরা স্বামীর নাম পরিবর্তন করেছে, এখন সম্পদ বাড়াচ্ছে কি বলেন? শত শতাধিক সম্পত্তি, শত শত ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বেরোচ্ছে। এই যে যে অবস্থা, বেনজির যেটা বললো যে উনি যেটা বললেন যে হ্যাঁ এরকম হতে পারে, সবুজ না, উনি পাসপোর্ট বললেন অনেকে কিন্তু থাকতে উনি পারে, কিন্তু একটা ভালো জায়গা কিন্তু দিয়েছে, কথা হলো, আমলাদের যে হলফনামা শোনেন, সেটাও প্রকাশ এটা তো হওয়া উচিত সরকার, সম্পদে। এটা তো এই সরকার, হ্যাঁ, সরকার যেহেতু দুর্নীতিবাজ, ভোট চুরি করে, ভোট ডাকাতি করে এই সরকারি কর্মকর্তাদের মাধ্যমে ক্ষমতা এসেছে, সেই কারণে আপনার সরকার আইন পাশ করেছে। আইন পাশ করেছে, সরকারের কোনো কর্মকর্তা দুর্নীতি করলে বা তার বিরুদ্ধে অভিযোগ আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তাকে গ্রেপ্তার করা যাবে না। সেটা আর নিয়ে রাজনৈতিক সমালোচনা নেতৃত্ব আলোচনা সরকার হয়েছিল। করেছে, তো কেন হ্যাঁ, করেছে? সরকারকে তারা বানিয়েছে। আর রাজনীতিবিদ বা আরো যারা, তাদের কারোর অনুমতি দরকার নেই। মনে হলো হঠাৎ করে বলো আমি আলোচনা বেশিতে যাব না, ওইটুকুর একটা আমি কাউন্টার নিয়ে আসি। ওইটুকে যেহেতু হাবিব সাহেব বলছেন, এটা তো লিখিত, এটা তো হয়ে আছে, যেহেতু প্রশাসন এবং আমলাদের কাছে কি তাহলে আপনারা জিম্মি? সেজন্য প্রশাসন, আইন শৃঙ্খলা কিংবা আমলারা যা করে, কারণ ওরাই আপনাদেরকে ক্ষমতা এনেছে, জনতার ভোটে আসেননি, তার মানে আপনারা কি জিম্মি? বাংলাদেশের ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখে থাকেন, প্রশাসন কাউকে যদি ক্ষমতায় এনে থাকে তাহলে তারা টিকতে পারে না। আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচন, বিএনপি ক্ষমতা এসে 6 সপ্তাহ টিকতে পারেনি, কারণ তাদের জনসমর্থন, জনসম্পৃক্ততা ছিল শূন্যের কোঠায়। আর আওয়ামী লীগ সেই 2008 থেকে ইলেকশন থেকে শুরু করে পরবর্তীতে এখনো টিকে আছে, এবং এত গলাবাজি কথাবার্তার পরও রাজপথে না অবস্থান থাকার কারণে এবং জনসম্পৃক্ততা না থাকার কারণে বিরোধী দলগুলো সামান্য ধরনের যে ভীতি উৎপাদন করবে, চাপ প্রয়োগ করবে, সেটাতেও ব্যর্থ হয়েছে। আর প্রশাসনের কথা যেটি বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন সরকারের সময় সরকারকে প্রশাসন সহায়তা করে নাই এবং পরবর্তীতে তারা চোখ উল্টায় নাই, এমন কোন ইতিহাস বাংলাদেশে নাই। সুতরাং এই ঘটনাগুলো একটার পর একটা ঘটেই গেছে। সুতরাং কিছুটা সহযোগিতা যদি প্রশাসন বা কেউ করে থাকে, সেটা সব সরকারের সময় সব সরকারকে করে থাকে, আবার সরকার পরিবর্তন হলে পরবর্তী সরকার যে আসে তাকেই তার কিন্তু এই কিছুটার মানে করে থাকে সহযোগিতা, সেই কিছুটার পরিপ্রমাণ তো অনেকটা বেশি ছিল আপনাদের ক্ষেত্রে, আর সেই অনেকটা বেশি তো ওনারা বারবার বলছেন, বেনজির সাহেব এবং আজিজ সাহেবের যে বিষয়টি। বেনজির, আজিজ সাহেব দুটা মাত্র উদাহরণ, দুইটাই তো পিলার ছিল, দুইটা প্রধান প্রতিষ্ঠানে দুটো খুঁটি ছিল। হ্যাঁ, ডেফিনেটলি। কিন্তু প্রধান খুঁটি তো, কিন্তু বেনজির সাহেবের সময় কিন্তু কোনো ইলেকশন হয়নি, আপনাকে খেয়াল মাথায় রাখতে হবে। তার সময় কিন্তু বাংলাদেশের কোনো জাতীয় সংসদ ইলেকশন হয় নাই, এটা খুব মাথায় রাখতে হবে ক্লিয়ারলি। হ্যাঁ, আজিজ সাহেবের সময় 14 হয়েছে, হ্যাঁ 18 সালের ভোট হয়েছে। কারটা হয়েছে আজিজ সাহেবের সময়, একজন আজিজ সাহেবের সময় হয়েছে। আর্মির সময়, আর্মি তো সরাসরি ইনফ্লুয়েন্স করে না কোথাও। আপনি দেখেছেন যে নির্বাচনের সময়, আমি নির্বাচন করেছি, আমি দেখেছি আর্মির সরাসরি ইনফ্লুয়েন্স করে না। আনটিল আনলেস ম্যাজিস্ট্রেটের অধীনে তারা যদি কোনো নির্দেশনা না পায়, তারা কিছু করে না। সুতরাং আর্মির ব্যাপারটা আমরা একটু দূরে রাখি। পুলিশ সরাসরি করতে পারে বাংলাদেশের মতো পার্শ্ববর্তী দেশগুলোর মতো অবস্থায়, কিন্তু
এই বেনজির আহমেদ বাংলাদেশে কোনো জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো পুলিশের প্রধান ছিলেন না। কিন্তু জাতীয় এটা সংসদ আমি নির্বাচনের আগে সবচেয়ে বড় কথা সেটা বড় কথা না, কিন্তু বড় কথা হচ্ছে যে বেনজির সাহেবের বিরুদ্ধে যেটা গুরুতর অভিযোগ বিরোধী পক্ষ তুলে যে বিরাজনীতিকরণ তিনি করেছেন, বিরোধী দলকে রাজপথে দাঁড়াতে দেননি। তিনি সবসময় একটা বিরাজনীতিকরণের, দলীয়করণ এবং আনুগত্যের বহিঃপ্রকাশ ছিল তার আচরণে। এটা আপনি ভালো বলেছেন, এই কারণেই এখন হাবিব ভাইকে জিজ্ঞেস করেন, এখনই জিজ্ঞেস করেন যে আপনারা তো ওনার সম্বন্ধে বলেছেন ওনার কিন্তু পক্ষের লোক আমি না, একদমই না, বরং ওনার বিচার হোক আমি চাই। আপনারা তো এখনো এই অভিযোগই করেন, এখন সব পুলিশ প্রধানের বিরুদ্ধে তো একই অভিযোগ করেন, সমস্ত র্যাব প্রধানের বিরুদ্ধে তো একই অভিযোগ করেন। এটা তো এক অভিযোগ তার একটা অভিযোগ, তো বিচ্ছিন্ন কিছু না। আপনি জিজ্ঞেস করে দেখেন, উনি একই কথা বলবেন। উনি এখন যদি বলে থাকেন না এই পুলিশ প্রধান কিংবা র্যাব করছে না, তাহলে আমি মনে করবো হ্যাঁ উনি সত্যি কথা বলছেন। যদি উনি সত্যি মানে এখনকারটা ভালো তখনকারটা খারাপ, মানে সবটাই খারাপ। এটা দেখেন উনি কি বলেন শুনেন। আচ্ছা, এখন উনি একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যাটা আগে কোন ব্যাখ্যাটা ভুল? যে বিএনপি 1991 সালে ক্ষমতা এসেছিল। না 91 এর কথা বলি নাই আমি, আমার কথা শেষ করছি। 96 এর কথা বলছি। 91 সালে ক্ষমতা এসেছিল, সেই বিএনপি 96 সালে এসে অজনপ্রিয় হয়ে গেল 15 ফেব্রুয়ারি নির্বাচন। বিএনপি তো আওয়ামী লীগ যে অপরাধটা করেছিল, মহা অপরাধ, 91 সালে 5 বছরে নির্বাচিত হয়ে একটা মাগুরা নির্বাচনকে কেন্দ্র করে সদল বলে সমস্ত বিরোধী দলের সঙ্গে করে যে পদত্যাগ করেছিল 1994 সালের 30 ডিসেম্বর, মহা অপরাধ করেছিল। তারপর 1 বছরের বেশি সংসদের মেয়াদ ছিল। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের তৎকালীন বিরোধীদের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন করার জন্যই ম্যাডাম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন। করার পরে 1.5 মাসের মাথায় উনি সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। এখন বলতে পারেন আন্দোলন, হ্যাঁ আন্দোলন, ওই আন্দোলনে আমি নেতা ছিলাম, আমি ওই আন্দোলনের এই জনতা মঞ্চের আমি নামকরণ করেছিলাম, আমি সভাপতিত্ব করেছিলাম শেষ দিন পর্যন্ত। তো ওই দিন কিচ্ছু লাগতো না, আমি বলছি তো ওই আন্দোলনের হিরো তো আমি বলছি। যখন আমি প্রথম দিন জনতার মঞ্চ করলাম, সকালবেলা পুলিশ যখন ভেঙে দিল, তারপরে দলের ছাত্র দল, শুধু ছাত্র দল ওই শহীদুল্লাহ হল্লার এফএস হল থেকে এসে যদি ওই মঞ্চটা দখল করে নিত, ক্ষমতা সেদিন ছিল না, আমার ক্ষমতা ছিল না, ছাত্রদের সাথে ফাইট করেন, ছাত্রদের ক্ষমতা ছিল, সেটা ম্যাডাম খালেদা জিয়া চান নাই। যে কারণে উনি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করার পরেই কিন্তু আমরা জনতার মঞ্চ করেছি। তত্ত্বাবধায়ক, এটা মনে রাখাতে এটা অপব্যাখ্যা করে, তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে পাশ করার পরে কিন্তু আমি জনতার মঞ্চ করেছি, কিন্তু উনি পদত্যাগ করেছেন 30 মার্চ, 1000 মাইল ডিফারেন্স। পদত্যাগ প্রথম অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছেন, তারপরেও আমরা পদত্যাগ করার জন্য আন্দোলন করেছেন 30 মার্চ। আমি বলি 30 মার্চ ম্যাডাম খালেদা জিয়া পদত্যাগ করেছেন, সংসদ ভেঙে দিয়েছেন, নিরপেক্ষ সরকার হলো। এবার আপনি আসেন। না এবার আমি একটু জানতে চাই, আমি আগে খালেদা জিয়া কেমন আছেন? না ম্যাডাম খালেদা জিয়া মোটেই ভালো নেই, উনি 79 বছর বয়স, এই বয়স উনি মোটেই ভালো নাই, এবং উনিকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন না সরকার। এই নিষ্ঠুর অমানবিক সরকার। কিসের আইন? আইন কিসের? কি অপরাধ উনার? উনার কোনো অপরাধ নাই, বিনা কারণে উনাকে আটকে। আজকে বাংলার চোরের দেশে রাজা চোর, সরকার চোর, তার কর্মচারীদেরকে চোর বানিয়েছে। সেই ম্যাডাম খালেদা জিয়ার কোনো কিছু নাই, কোথাও কোনো সিগনেচার নেই, কিচ্ছু নাই ওনার। সিগনেচার ছাড়া ওনাকে একটা দোষী সাব্যস্ত করে ওনাকে বলছেন যে ওনাকে বলছেন কি পেজ এবং ইউটিউবে, সেখানে আপনারা যুক্ত হয়ে যান যে আপনি ওনাকে বলেছেন উনি নাকি এটিএম টাকা চুরি করেছে। সেদিন এখন মুসা সাদিক বলে গেল না যে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই বিচারপতিকে সাজা দিলে উনি কি টাকা চুরি করেন? না, উনি টাকা চুরি করেননি, কোনো সংশ্রম নাই তার। তাহলে আপনাদের নেক্সট এখন এই যে শুনেন, এই যে আর উনি আরেকটা মোটেই ভালো না, আল্লাহ যদি উনাকে রক্ষা করুন, আমি আল্লাহ যদি উনাকে হায়াত দান করেন, তার কারণে আমি আল্লাহর কাছে দোয়া করি। মারা 77 বছর বয়সে উনি করোনা আক্রান্ত হয়েছেন, কোটি কোটি মানুষের দোয়ার বরকত উনি ভালো হয়েছেন। বারবার এই বাংলাদেশের চোর বাটপাট আউট টাকা লাভ, একটা কিছু হলেই সর্দি লাগলে চলে যায় সিঙ্গাপুর, ব্যাংককে। আর ম্যাডাম খালেদা জিয়ার মতো মানুষকে চিকিৎসার জন্য পাঠাচ্ছেন না। আমার তো মনে হয় বাংলাদেশে আর কোনো লোকের বিদেশে চিকিৎসা করে নেওয়ার কোনো অধিকারই নাই, সে যে হোক না কেন। একদম সিল করে দেওয়া উচিত যে বাংলাদেশের কোনো মানুষ বিদেশে চিকিৎসা করতে পারবে না। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি চিকিৎসার জন্য পাঠাচ্ছেন না, উনার চিকিৎসায় বিদেশে দরকার। যাদের এই দেশে চিকিৎসা হয় তারাও বিদেশে চলে যায়, আর যাওয়াই ওই কেন আনবে? ওনারা আন নিতে পারে, ওনার দেবী সেটিকে তো নিয়ে আসছিল, তা আবার সিঙ্গাপুরে কেন ওবেদুল কাদের? দেবী সেটি আসার পর কি বলেছে? লুৎফর যেখানে আসে সেই দেশে আমার আশা লাগে না, ডাক্তার লুৎফর ল্যাবরেটরি, তারপরে কখন গেল কেন? মাসে কখন যায় কেন? এই যে অন্যায়,
আর উনি যে কথা বলেন একটা ব্যাখ্যা দিলেন, বেনজিরের অধীনে নির্বাচন হয়েছে। বেনজির যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন তখন বেনজির ওই নির্বাচনটা করিয়েছে 2014 সালে। উনি মেট্রোপলিটন কমিশনার ছিলেন, উনি সেদিন জোর করে নির্বাচনটা করিয়েছে, ভোটারবিহীন নির্বাচন 2014 সালে। বেনজিরের নেতৃত্বে সেদিন হেফাজতের লাশ পড়েছিল, রক্তাক্ত হয়েছিল আপনার মতিঝিল। বেনজির যখন র্যাবের ডিজি 2018 সাল, তখন এদেশে আরেকটা সংসদ নির্বাচন হয়েছে র্যাবের ডিজি থাকা অবস্থায়। তো ওনার যদি নির্বাচন হয়নি মানে র্যাবের ডিজি মানে একটা মানে বাংলাদেশ কি বলে তাহলে ভোট নিয়ে ষড়যন্ত্রটা আপনারা তারপর বলেন দেখেন, পুলিশ করে, তারপর দেখেন, সেনাবাহিনী করে, তাহলে আপনি বলছেন র‍্যাব করে, বিডিআর করে, না না কারা করে? শোনেন, তারপরে বিডিআর যখন প্রধান ছিলেন, হ্যাঁ। ডিজি ছিলেন জেনারেল আজিজ, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন আমাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে বহন করার জন্য না, আমরা মিছিলের উপর গুলি চালাতে আমরা দ্বিধাবোধ করবো না। ওনার দায়িত্ব ছিল বর্ডার পার দিয়ে প্রতিদিন ফেন্সিলি রাস্তা বিটার বন্ধ করে দেন। আপনি কিসের বিজেপি আপনি রাখছেন? প্রতিদিন আমরা ফেন্সিলি আসতেছে, প্রতিদিন আমার ইয়াব আসতেছে, তাহলে আমার বর্ডার দিকে হবে? এই টাকা এই পুষে আমার লাভটা কি? এই জনগণের উপরে গুলি করার জন্য র্যাব কি বিজেপিকে বন্দুক গুলি দেওয়া হয়েছে? সারা বাংলাদেশের সমস্ত বর্ডার থেকে হুড়হুড় করে সব চলে আসতেছে, মাদক চলে আসতেছে, আর সেখানে ওনাদের আমরা বেতন দিয়ে বিক্রি রাখছি। এবং এই জেনারেল আজিজ যখন সেনাপ্রধান 18 সাল নির্বাচনের পর উনি বলেছিলেন, কি বলেছিলেন? এত সুন্দর নির্বাচন বাংলাদেশে কোনদিন হয়নি। সেদিন আপনার এখানে মনে বলেছিলাম যে ওখানে এখন গ্রেপ্তার করা উচিত সেনাপ্রধান থাকা অবস্থায়। তাকে ওই যে কোনো বাংলাদেশ পৃথিবীর কোনো দেশের সেনাপ্রধান নির্বাচন হওয়ার পরে সাংবাদিক স্মরণ করে বলে নাই আর একটা চোরের নির্বাচন হয়েছে, ভোটারবিহীন নির্বাচন, রাতের বেলা নির্বাচন হয়েছে। উনি বলেন এত সুন্দর নির্বাচন বাংলাদেশে হয় নাই। তার মানে 73 সালের নির্বাচন হয়নি ভালো, আওয়ামী লীগ 2বার ক্ষমতা হয়েছে, অন্যবারে বাদ দেন, সেই নির্বাচনও ভালো হয় না, অতএব ওনার গ্রেপ্তার করা হয়েছে। আমি বলেছিলাম আজকে আপনি লালন করেছেন, পালন করেছেন এরকম বেনজির, এরকম আজিজ, আরও সৃষ্টি হবে যদি আওয়ামী লীগ এইভাবে দেশটা পরিচালনা। আজকে কোথায় গিয়ে গেছে দেশটাকে? কোথায়? আমি কথা শুন না কেন, বেনজিরকে আপনি কল করেছেন, বেনজির পাত্তাই দিচ্ছে না, ধর দুদকে ডাকে আমি যাবো নাকি, পাত্তাই দিচ্ছে না। অবস্থা তাই না? বেনজিরের বিরুদ্ধে অভিযোগটা কখন এসেছে? বেনজিরের জমি কিনতে কিনতে গোহলগঞ্জের এমন অবস্থা, এমন না, এখন তো আর ওনার চেয়ার নেই, তাহলে ওনার শক্তি কোথায়? ওনার শক্তি তো উনি নিজে, উনি আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসছে। তো চেয়ারহীন বেনজিরকে আওয়ামী লীগ কেন গ্রহণ করবে? কৃতজ্ঞতা। এই যে দেখেন, আমার হাবিবে মিল্লাতের কথাতেই প্রমাণ হয় আওয়ামী লীগের একজন টক শোতে এসে বা সংসদে একজনও বেনজির এবং আজিজের বিরুদ্ধে কথা বল না, একজনও আপনার মেট্রোপলিটন সাবেক কমিশন কি বলে আসাদুজ্জামানের কথা বল না, এই মতিউর রহমানের নামের বিরুদ্ধে কথা বল না। কেন বল না? তার মানে তারা হলো তাদের সহযোগী। কেউ বলে না এদের বিরুদ্ধে, কেউ বলে না, আমরা তো বলি, আমরা যখন বলি তারা ডিপেন্ড করে, সে ডিপেন্ড করতেছে না যে উনি ওনার বিরুদ্ধে অন্য নির্বাচনই হয় নাই। তার মানে কি? তার মানে তার পক্ষে কথা বলা। ওইটা না, ওইটা তো আওয়ামী লীগ তা ধরে নাই, পত্রিকা এসেছে, কেন এসেছে? কালের কণ্ঠের সাথে তার লেগেছে, জমি দখল করে বাড়ি করে দিয়েছিল, আরও কিছু চেয়েছিল, দেয়নি। কালের কণ্ঠ তার ক্ষমতা আছে, দিয়ে দিচ্ছে। আবার গোপালগঞ্জ দিকে যাবে, উনি 3টা নির্বাচনী এলাকা, উনি কোনো একটা জায়গায় নির্বাচন করতে চান, ওখানে কেউ তো করছে কম না, এক সিটে শেখ সেলিম, এক সিটে প্রধানমন্ত্রী, এক সিটে হলো বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ ধর্নাঢ্য আজিজ খান, তার ভাই হলো ওর নাম কি সাবেক মন্ত্রী, প্রেসিডেন্ট সদস্য আওয়ামী লীগ, এখন তো মন্ত্রী, কি নাম? ফারুক খান। তারা ওখানে পাবে, উনি ওনাদের সাথে টক্কর দিতে গেছেন, ধরা খেয়ে গেছে। দেখেন না, ওই যে বাঘ অনেক সময় মহিষে গুতাতে যায়, গিয়ে মহিষ যখন একেবারে হয়ে যায় তখন গুতা মারে, শিংটা পেটের ভিতরে ঢুকে যায়, তখন ল্যাংড়াতে যায়। তো এই বেনজির অবস্থা আছে, তাই গেছে হলো এর সাথে যুদ্ধে খেলতে এখন বেকার পড়ে গেছে। ও তো বেপরোয়া। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আনা উচিত যে আওয়ামী লীগের সময়ে উনি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসাবে 4বার উনি পাসপোর্ট নিয়েছেন। উনি সরকারি কর্মকর্তা, উনি উনি নীল পাসপোর্ট নেননি। উনি যখন আইজিপি তখন লাল পাসপোর্ট, সম্মানজনক পাসপোর্ট, সেই পাসপোর্ট নেয়নি। এইরকম একটা দুর্নীতিবাজ, মহা দুর্নীতিবাজ একজন ব্যক্তি আমার এই দেশটা, এই যে মেট্রোপলিটন কমিশন থেকে শুরু করে দীর্ঘ 22-20 বছর পর্যন্ত এই যে দেশটাকে চালালো, এবং তার সময় যে শত শত গুম খুন হয়েছে, এই সমস্ত কিছু বিচার হওয়া উচিত। এবং আমি মনে করি ওপেন বলছে, যারা গুম হয়েছেন, যারা খুন হয়েছেন, আপনারা প্রস্তুতি নেন, আপনাদের সন্তান হারিয়ে গেছে, সেই সন্তানকে ফেরত দেওয়ার জন্য আওয়ামী লীগকে বলেন। যারা খুন হয়েছে তারা বেনজিরের বিরুদ্ধে আপনারা মামলা করেন, এবং সেখানে
যে সরকারের আমলে যেহেতু খুন হয়েছে হাবিব হয়তো জি, জি, সরকারও জি। সেই দায় হাবিবুর রহমান, এড়াতে আমি পারবে আপনার না। কথা বলতে চাই যে হাবিব ভাই আর যেটা সেখানে জানতে চাই, তাহলে ম্যাডাম বিচারটা খালেদা কার জিয়াকে করা আপনি উচিত? আটকে রেখে বিচারটা কথা কার বলেন। হওয়া উচিত, বেনজিরের না সরকারের? কার চাচ্ছেন বেনজিরের বিচার? হওয়া দরকার এবং বেনজিরকে লালন পালন করেছে সরকার, সরকারকে বানিয়ে তাদের হওয়া উচিত। এবং দেখেন আমি প্রকাশ্যে বলছি, আমার তাতে পরোয়া কোনো, এই যে আনিসুল হক সাহেব যে কথা বললেন, কাকে বিচার করার জন্য আনিসুল হক সাহেব যে মামলা কথা করার বললেন, জন্য কাকে বলছেন? আনিসুল হক সাহেব যে কথাটা বললেন, হ্যাঁ। বেগম খালেদা জিয়া বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ। তার মামলা কি মামলা, কি মামলা, কি মামলা? উনি ওনার কত টাকার মানুষ এখন জানেন? উনি তার মন্ত্রী, আমি বলছি চ্যালেঞ্জ করুক উনি, ওনার সম্পদ কত গুণ বেড়েছে কয় বছর, জি, জি। আমি চ্যালেঞ্জ করছি। আমি এইটুক থেকে এইরকম শুনলাম তো, বহু বাকিটুকু উনি একটু উত্তর দিক, বহু উনি একটু বহু উত্তর আমি দিক। বলি জি, বহু জি। সরকারি আমলা, পুলিশের বিভিন্ন পর্যায়ে, জি। আমি আবারও বলছি, আমি জোর গলায় বলছি, আপনি একজন এসপি পাবেন না, একজন ইয়ে পাবেন না, আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবেন না, একজন পিডি পাবেন না, একজন অ্যাডিশনাল ইঞ্জিনিয়ার পাবেন না, একজন বড় কর্ম, এমন কেউ নেই যার সরকারের এই দেখুন, চাকরিকালীন আমি- সময়ে জি। তারা দুর্নীতি করে হ্যাঁ। বাড়ি গাড়ি করে নাই, হয়তো 5-10% আমি থাকতে পারে। সোজা মাটা একটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই কিংবা করতে চাই, সেটা হচ্ছে সমস্ত অভিযোগ আপনারা বিরোধী পক্ষ হিসাবে সবটাই বলবেন সরকার এটার জন্য দায়ী, সরকারকে দায়িত্ব নিতে হবে, কারণ সে গভর্নমেন্ট দেশ চালায়। কিন্তু আপনি বলছেন বেনজিরদের মতো দুর্নীতিবাজদের যেমন মামলা হওয়া উচিত, তেমনি তাদেরকে প্যাট্রোনাইজ করবার জন্য সরকারেরও বিরুদ্ধে মামলা করা উচিত। এই উচিত। মামলা করবে কে? আপনারা কেন করেন না? আমরা করব, কবে এখন তো করবেন? নিবে না মামলা, এখন তো মামলা নিবে না। আপনি দেখেন ওই যে রাজা কাশুরি কি হত্যা করেছিল না? করেন না, আইনের শাসন করেছে, আইন এই যে গতিতে ভুট্টোকে- চলছে কিনা দেখেন না, ভুট্টোকে রাজা কাশুরি জান না তো। হত্যার ব্যাপারে হ্যাঁ। ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিল জিয়াউল হক, মনে আছে? হ্যাঁ জি, আমার মনে আছে না, ইতিহাস পড়ে জানি। ইতিহাস জানেন তো? তো এইরকম এই সরকার হ্যাঁ। এই যেসব দুর্নীতি করতেছে না, হ্যাঁ। ইতিহাস এগুলো জমা হচ্ছে, সরকার তার চিরদিন ক্ষমতা থাকবে না, চিরদিন তো ক্ষমতা থাকবে না, কত বছর থাকবে? মানে এই জামানায় কত বিচার বছর হবে থাকবে? নাকি আখিরাতে বিচার হবে? আখিরাতে বিচার তো হবেই, একদিন বলেছি। ও আচ্ছা। আখিরাতের বিচার তো হবে বলেছি না একদিন? আচ্ছা, আমি মনে হচ্ছে মনে আছে, আসমানি মনে বিচারের আছে, অপেক্ষায় মনে করছি। আছে? আপনি বলেছেন আমি বলেছি, আখিরাতে মনে বিচার আছে? হবে। জি। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, আখিরাতে বিচার হবে, এই জামানাতে হবে। কিন্তু প্রসঙ্গ আমি জানতে চাই, খালেদা জিয়া ভীষণ খারাপ অবস্থা, তার চিকিৎসা এদেশে সম্ভব না, তারা চায় বিদেশে পাঠাতে, এটা কি সম্ভব? আইন এবং চিকিৎসকদের আমাদের যে অবস্থা, এটা একটু জানাবেন। প্রথমত আমি বলে নিই দু একটি কথা, তারপরে এই বিষয়ে জি। আসছে। সেটি হচ্ছে যে যদি ডিএমপি কমিশনার কেউ নির্বাচনের সময় থেকে থাকে, জাতীয় সংসদ নির্বাচন কি শুধু ঢাকা এই ডিএমপি যে অধিভুক্ত জায়গায় হয় না, সারা বাংলাদেশ জুড়ে যে হয়? সারা বাংলাদেশ জুড়ে সারা হয়। বাংলাদেশ জুড়ে হয়, তাই না? আর আরেকটা কথা র্যাবের প্রধান বলেছেন, র্যাব সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত। আজকে পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক নেতা, এমনকি বিএনপি নেতাও কিন্তু সরাসরি অভিযোগ উঠাননি। তো এখন কথা বলে থাকি, এই জন্য বলেছিলাম যে উনি সেই সময় কোনো নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচন করতে হলে এমন একজন করতে হবে যিনি সারা দেশের দায়িত্বপ্রাপ্ত এবং যারা ইনফ্লুয়েন্স করতে পারেন, সেই হিসাবে আমি কথাটি বলেছি। আরেকটি কথা উনি খুব ভালো বলেছেন, কিসের আইন, কথা একদম সত্য। এবং যেদিক দিয়ে যান না কেন, ওনাদের মাথায় একটাই কথা, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। দেখেন, আপনি যে কথাই বলেন, সাথে মধ্যে নির্বাচন নিয়ে আসবে, কারণ মনের মধ্যে যে এই যে 17-18 বছরের জ্বালা, সেটা একভাবেই নিপতে পারে যদি কোনোভাবে তারা ক্ষমতায় যেতে পারে। কিন্তু আমি যে কথাটি বলেছি, ইতিহাস আসলে আমি বিকৃতি করতে চাই না, কিন্তু আমি ইতিহাস সম্বন্ধে কথা বলতে চাই। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে, এই বিগত 18 সনের সংসদ থেকে বিএনপি পদত্যাগ করেছে, তারা কি সেই অপরাধী কিনা? এক। দ্বিতীয় হচ্ছে, যদি কেউ 1 বছর 2 মাস আগে পদত্যাগ করে থাকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য, সংসদ চলমান ছিল, 6টি অধিবেশন বসেছে নির্বাচনের আগে, তখন যদি তারা মনে করতো তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করা দরকার এবং আওয়ামী লীগের দাবির কাছে যদি তারা মানতে চাইতো যে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকারের, আওয়ামী লীগের পদত্যাগপত্র গ্রহণ না করে তারা যদি সংসদে ঘোষণা দিত, অবশ্যই 2/3 ভোটের জন্য আওয়ামী লীগ সংসদে উপস্থিত থাকতো, এটা নিশ্চিত। কিন্তু যখন মানুষ বিপদে পড়ে তখনই গণতন্ত্রের কথা বলে। এখন আসি বেগম খালেদা জিয়া সম্বন্ধে। সেই বেগম খালেদা জিয়ার বয়স 79 বলেছেন, এরকমই বয়স হবে অবশ্যই। বাংলাদেশে বয়স জানা সত্যিকার একটি কঠিন ব্যাপার, কারণ যদি বিয়েতে একটা হয়, স্কুলে একটা হয়, পাসপোর্টে আর একটা হয়, প্রধানমন্ত্রী হতে আর একটা হয়, তার ধরে নিতে পারি যে 78 থেকে 80-82-র মধ্যে বয়স। এরা আমাদের দাদারাও এরকম ছিলেন, কারণ হচ্ছে যে তাদের সঠিক বয়স আমরা জানতাম না। তো তবু উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানিত, কোনো সন্দেহ নেই। ওনার আমি শুনেছি যে
ডাক্তার হিসেবে, ডাক্তার বন্ধু বান্ধবরা তো ওখানে কাজ করে, যে ওনার শরীরটা আসলে ভালো না, এবং বয়সের জন্য কিছু রোগ তো থাকেই, তারপরে ওনার হাঁটুর সমস্যা আগে থেকেই ছিল, হার্টের সমস্যা ছিল, এবং কয়েকদিন আগে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার পড়ানোর জন্য দেশের বাইরে যাওয়ার দরকার আছে বলে আমি মনে করি না। এবং যেটা তারা বারবার বলার চেষ্টা করে, বিদেশি নিয়ে কি করতে হবে, শুধুমাত্র একবার শুনেছিলাম বছর দেড়েক আগে লিভার ট্রান্সপ্লান্টেশনের কথা, বাদ বাকি কি চিকিৎসা, আমি তার বিরুদ্ধেও না, আমি পক্ষেও কথা বলছি না, আমি শুধু ডাক্তার হিসেবে বলার চেষ্টা করছি। হ্যাঁ, একথা কেউ বলতেই পারে, বিভিন্ন জন সামান্য হাঁচি কাশি হলে সামর্থ্য থাকলে দেশের বাইরে চলে যায় এবং যাচ্ছে। বাংলাদেশের 40,000 কোটি টাকা, বাংলাদেশের বাজেট কিন্তু 38-36 হাজার কোটি টাকা স্বাস্থ্য খাতে, কিন্তু 40,000 কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে শুধু এই মেডিকেল ট্যুরিজমে। অর্থাৎ বাজেটের চেয়েও বেশি টাকা বিদেশে চলে যাচ্ছে। অর্থাৎ হাজার হাজার না, লাখ লাখ লোক, 16 লাখ লোক ইন্ডিয়াতে যায়। তো সেই হিসেবে তারা বিদেশ যেতে পারেন। এখন কথাটি হচ্ছে, যে অপরাধেই উনি বলছেন টাকা না সরানো, টাকা না চুরি করার কথা উনি জোর গলায় বলছেন, বাংলাদেশের আইনে যেটা প্রমাণিত হয়েছে যে টাকাটা সরানো হয়েছে এখন পর্যন্ত, কিন্তু ওনারা কিন্তু এখনো সর্বোচ্চ আদালতে যাননি। ওনারা কিন্তু খালেদা জিয়ার মামলাটাকে ঝুলিয়ে রেখেছেন। তারা যদি এতই কনফিডেন্ট হন, তারা বলবে আইন তো কথা শুনে না। আপনি যে দেখেন, এখনো তো 10 বছরের জেল হয়েছে, এখনো তো মুক্তিতে আছেন, কিন্তু পুরো মুক্তিতে তো নাই, ইন এ সেন্স দ্যাট তার তো, তিনি আর একজন মুক্ত মানুষ নন, তিনি মুক্ত হচ্ছে যে জেলে থাকতে হচ্ছে না। তাহলে আপনারা কোর্টে যান, আপনারা আবারও যান, যে প্রমাণ করেন কোর্ট ভুল, এবং সেটা আন্তর্জাতিক অঙ্গনে এবং সবাইকে সেটা বোঝানোর চেষ্টা করেন। কই, ওনার রায় হওয়ার পরে একটা বড় আন্দোলনও দেখলাম না। এতদিন পরেই আজকে দেখলাম বিএনপি ডিক্লেয়ার করেছে 29 তারিখ, 1 তারিখ আর 3 তারিখে তাদের ঢাকায়, মহানগরে এবং জেলাতে সমাবেশ। সমাবেশ তো সবাই করে, খালেদা জিয়ার মুক্তির জন্য, চিকিৎসার জন্য, ভালো কথা, তাদের পার্টি তাদের করবে, এটা তাদের করা উচিত, আমি এরাও মনে করি তাদের এটা করা উচিত। কিন্তু যে পদ্ধতিতে তাদের যাওয়া উচিত, কারণ যে আইনগত প্রক্রিয়া তারা চলে গেছে, অর্থাৎ তারা কিন্তু বুঝে শুনে রাজি হয়ে গেছে আইনগত প্রক্রিয়া। কিন্তু আইন তো আপনাদের দখলে। আমি অস্বীকার না করে তর্কের ক্ষেত্রে এই কথা বলতে পারি, তাদের তো প্রমাণ করা উচিত যে সর্বশেষ আদালত পর্যন্ত তাদের প্রতি অন্যায় করেছে। কার কাছে যে প্রমাণ করবে? রাজপথ আপনাদের নিয়ন্ত্রণে, আদালত তো আপনাদের নিয়ন্ত্রণে। ওই রাজপথ নিয়ন্ত্রণে থাকার কারণটি হচ্ছে জনগণ আমাদের সাথে। হ্যাঁ, আর যদি আইনের কথা বলে থাকেন, শুনেন, যতক্ষণ পর্যন্ত আমরা এই যে নির্বাচন নিয়ে অনেক কথা বলেন না, উনি না, শুধু উনি না, ওনার দলের সবাই, আরো 63 নাকি দল আছে, সবাই বলে, কিন্তু বলেন একটা প্রমাণ তারা জোগাড় করতে পেরেছে? একটা প্রমাণ যে একটা ভোট কেন্দ্রে এই 500 ভোট, 1000 ভোট ভুয়া দেওয়া হয়েছে? মানে আমি প্রমাণের কথা বলছি, আমি কিন্তু ভেক টার্মের কথা বলছি না, যে ঢালাওয়ের কথা বলছি না, যে 2 লাখ লোক ভোটে যায় নাই, 5% লোক যায় না, 10%, সেসব কথার মধ্যে আমি যাচ্ছি না। এই যে ইন্ডিয়াতে কিংবা পাকিস্তানে কয়দিন আগে একটা নির্বাচন হলো, পাকিস্তানের নির্বাচন কিন্তু একজন চ্যালেঞ্জ করে তিনি জয়ী হয়েছেন। তিনি বলেছেন এই যে প্রমাণ, এই যে ভোট জালিয়াতি হয়েছে, এই যে সিট চেঞ্জ করা হয়েছে, এই যে এইভাবে আমার ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। বিএনপির পক্ষ থেকে এমন কোনো রিসার্চ টিম নাই, এমন কোনো সংগঠন নাই, এমন কেউ নাই, অন্তত তারা যদি 1000 কেন্দ্র থেকে, বাংলাদেশে তো 2 লাখের উপর কেন্দ্র, 1000 কেন্দ্র থেকে প্রমাণ সংগ্রহ করে সবাইকে যদি দেখাতে পারতো, তাইলে জনগণ যে এখন কম বিশ্বাস করে, এই বিশ্বাসটা আরো দৃঢ় হতে, কিন্তু সেটা করতে তারা ব্যর্থ হয়েছে। তারা একটার পর একটার ব্যর্থতার কারণে সত্যিকার অর্থে তাদের ঘুরে দেওয়ানোর সুযোগটা একদম সীমিত হয়ে গেছে। ওনাদের শুধু কথার রাজনীতি, আসলেই তাই, কোনো টেনশন ছাড়া তারা শুধুমাত্র সাংবাদিক সম্মেলন করবে, সকালে উঠে কেউ প্রেস ক্লাবে যাবে, কেউ পার্টি অফিসে একটা সাংবাদিক সম্মেলন করবে, আর সন্ধ্যা হলে সেজেগুজে সবাই টকশোতে চলে আসবে। এই হচ্ছে কাজ। বলেন কোন এলাকায় কোন নেতা বলে গেলে পুলিশ ধরে? আরে হাজার হাজার নেতাকর্মী, লাখ লাখ নেতার কর্মীর কথা তারা বলে, কয়জনকে পুলিশ ধরবে? ধারণ ক্ষমতা 40,000, 80,000, জেলে ঢুকলে আর থাকার জায়গা নেই। হাবিবুর রহমান হাবিব, শুনলেন তো? মানে ওই যে একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, এর প্রমাণ লাগে। কোনো মানুষ যদি বলে বাংলাদেশে 2018 সালের নির্বাচন রাতের বেলা ভোট হয়নি, শত শত কেন্দ্রে 100% ভোট কাস্ট হয়নি, কোনো মানুষ যদি বলে, তাকে মানুষ বলবো না, তাকে কোনোভাবে মানুষ বলবো না। কিন্তু এটা প্রুফ করার জন্য তো আদালত, আরে আমি তো তার প্রমাণ, আমি ইলেকশন করেছি না, আপনি আদালতে সব বাদ গিয়েছেন, দেন, আমি গেছি, মামলা আদালত শুনি নাই, আমি গেছিলাম তো, মামলা মামলা নিয়ে ওখানে শেষ করে দিয়েছে। আমি তো প্রমাণ, সব বাদ দেন, ভোট টোট বাদ দেন। আমরা 40 থেকে 50 জন প্রার্থী আহত হলাম কেন?
এই প্রশ্নের উত্তরটা কে দিবে? নির্বাচনের সহিংসতা তো সারা জীবনই হয়। পৃথিবীতে হয়েছে কোনদিন? মানে পৃথিবী আর বাংলাদেশ পৃথিবীতে কোনদিন হয়েছে? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি শুনুন, মতো দল বাংলাদেশে আছে। কোনদিন হয়েছে? পৃথিবীতে বাংলাদেশে কোনদিন হয়েছে? এত বছর নির্বাচন প্রার্থী আহত হয়েছে, সমর্থকরা আহত হয়েছে, প্রার্থী কোনদিন আহত হয়? আমরা 50 জনের মতো প্রার্থী আহত হয়েছে। নির্বাচনে আমাদের 23 জন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করেছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে, হাজার হাজার মামলা দিয়েছে, হাজার হাজার আমাদের ভোট আমাদের নির্বাচন ক্যাম্প পুড়িয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আজ উনি যে বললেন প্রমাণ বেগম খালেদা, আরে আমি তো প্রমাণ যে আমার মামলা যে সাজা দিল যেটা 4 বছরের, এটা গাড়ি পড়ে নেই, গাড়ির চ্যাসিস নাম্বার নাই, গাড়ির মালিক নেই, গাড়ির নাম্বার প্লেট নাই, সাজা দিয়ে দিল। এই দেশের আইন, এই আইনের কাছে যাবো বেগম খালেদা জিয়া? আরে নিম্ন আদালত 5 বছর সাজা, উচ্চ আদালত 10 বছর করে দিল। হ্যাঁ, তারেক রহমানকে নিম্ন আদালত খালাস দিয়ে দিল, উচ্চ আদালতে এসে তার মামলা 7 বছর মামলা দিল। আদালতে গিয়ে আদালত আমরা শুনেন, আমার প্রমাণ আমি দিই। আদালত আপনারা বলছেন রাজপথ প্রশাসনের নিয়ন্ত্রণে, তাহলে আপনারা যাবেন কোথায়? আরে যাবে জনগণ জায়গায় আছে, জনগণ ভোট তাই থাকতো। শুনেন, জনগণের ভোট যে থাকতো, জনগণের থাকতো, তো 7%, 10% ভোটকে 41% করা লাগে না, একবার 28%, একবার 38%, পরের দিন 40% করা লাগে না। এই যে উপজেলা নির্বাচন তো সবাই তাদের 5% ভোট কাটতেছে। তাতে কি ক্ষেত্রে থাকে? না, সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, 5 বছর পর নিয়ম, তারপরে নিয়ম, এই ভোটটাকে বাড়ছে। আমরা থেমে নাই, জনগণও থেমে নাই। থেমে গেছে আওয়ামী লীগ দুর্নীতি করতে করতে এমন জায়গায় চলে গেছে, এমন কাছে ফাটাফাটি আটকা পড়ে না। কোন আওয়ামী লীগের দুর্নীতিবাজের নাম কি আপনারা প্রকাশ করেছেন? কি আর আপনি তো গণমাধ্যম করে। গণমাধ্যম তো আমরা তো আমি তো এখনই বললাম, আমি চ্যালেঞ্জ করে বলছি আইনমন্ত্রী হওয়ার আগে তাদের সম্পত্তি ছিল তার সাথে কয়েক শতগুণ না পারে, তাহলে আমাকে কালকে জন্য অ্যারেস্ট করে। আমি এই চ্যালেঞ্জটা করছি। কারণ বেগম খালেদা জিয়ার সম্বন্ধে উনি আবারও কথা বলেছেন, একটা মানুষ মৃত্যু সজ্জা বিনা কারণে তাকে সাজা দিয়েছেন। একবার বললেন যে ওনার বিদেশে যেতে কোনো সমস্যা নাই, উনি যেতে পারেন, তার কারণ উনি নির্বাহী আদেশে উনি মুক্ত হয়েছেন। তারপর আমি বলেছিলাম, কি বলেছিলাম, মন্ত্রী বড় না রাজনৈতিক দল বড়? একটা রাজনৈতিক দলের সঙ্গে থাকে জনসমর্থন, মন্ত্রী ভুল বিচার করলেন আর আপনাদের জনসমর্থন কোথায়? আওয়ামী লীগ কত ক্ষমতাবান। 86 আওয়ামী লীগ নির্বাচন গিয়েছে 17 দিনে, এককভাবে সংঘর্ষ অর্জন করেছিল। 48 ঘন্টা রেজাল্ট ঘোষণা বন্ধ রেখে পরদিন 86টা আসন দিয়ে আওয়ামী লীগকে পাঠিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ সেদিন খুব চ্যালেঞ্জ করে দক্ষিণ প্লাজা সংসদ বসিয়েছিল, আপনি স্পিকার নির্ধারণ করেছিল, তারপর আবার শুরু করে আবার সংসদে গিয়েছিল, পতাকা নিয়ে বিরোধী দল আসনে বসেছিল। আপনাদের জীবনে ওরকম দিন কবে আসবে? বলি আওয়ামী লীগ এবার যে জায়গায় গেছে, শুনুন, মানুষের যদি লজ্জা শরম না থাকে তাহলে আমরা কি বলেন তো? আচ্ছা, এটা একটা ভোট হচ্ছে, এগুলি ভোট হচ্ছে, এটা আমাদের স্বতন্ত্র প্রার্থী, তারা সব বলে যে আমরা আওয়ামী লীগের এটাই থাকবো। আমরা মানে দেশটাকে একটা তামাশার রাজ্য বানিয়েছে। হবুচন্দ্র গোবুচন্দ্র তার চেয়ে আমরাও দেখছি, জনগণও দেখছে। শোনেন, কতদিন দেখবো, বেরোচ্ছেন একটা একটা এমন অবস্থা, চেহারার আয়নার সামনে এমন ভাবে আসবে, বলতে লজ্জা পাবে। উনি যে আসনে উনি এমপি ছিলেন, সেই আসনে এবার যে নির্বাচিত হয়েছেন, এই আসনে নির্বাচনের পরে ওনার বিরুদ্ধে প্রথম আলো, তারপরে কি বলে আরো বিভিন্ন পত্রিকা, জাতীয় দৈনিক পত্রিকা, সমকাল, শত শত কোটি টাকার বের হয়েছে। ওই যখন উনি সোনালী ব্যাংকের উনি ডাইরেক্টর ছিলেন। আচ্ছা, ওই ভোটের আগে তো, ভোটের আগে, হ্যাঁ, ভোটে এর কখন বেরোচ্ছে? ভোটের আগে বেরোচ্ছে তো। দুর্নীতি না করলে কোনো পত্রিকা, জাতীয় পত্রিকা বলতে পারে আমার বিরুদ্ধে যদি জাতীয় পত্রিকা একটা অনুসন্ধান নিয়ে আসে, আমার 5 কোটি টাকা আছে, তাহলে এখন তো বড় প্রশ্ন রয়ে যায় যে কাদেরকে মনোনয়ন দেয়? আমি 5 কোটি টাকা দুর্নীতি করেছি বা 1 কোটি টাকা দুর্নীতি করেছি, আমার বিরুদ্ধে কোনো বাংলাদেশের যত প্রভাবশালী পত্রিকা লেখে, আমি পরদিনই যাই ধরবো অফিসে। আমাকে 5 কোটি বা 1 কোটি টাকা আগে দেন, দিয়ে আপনি পত্রিকায় লেখেন যে আপনি সত্যি লিখেছেন। ওনার আসনের প্রসঙ্গ টেনে যখন বললেন যে ওনার আসনে যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি দুর্নীতিবাজ ছিলেন, আচ্ছা, আপনি এক্সাম্পল দিলেন, ওনার আসনে যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি দুর্নীতিবাজ, এবং তার বিরুদ্ধে পত্রিকায় বড় বড় হেডলাইনও হয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে দুটো, আওয়ামী লীগ কাদেরকে মনোনয়ন দেয় এবং কাদেরকে ক্ষমতার চেয়ারে বসায়? দুর্নীতিবাজ বন্ধন দিয়েছে। ওই আনারের খবর দেখছেন না? জি, আনারের তো খোঁজা হচ্ছে, দেখছেন না? হ্যাঁ, ফোনে খোঁজা হচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তার, তার কিমা খুঁজেও পাচ্ছে না। আনারও তো 100 এরকম কিমা বানাতো মানুষকে, কিমা বানাতো না? 100 জাতীয় পার্টি করেছে, 100 বিএনপি করেছে, আবার আওয়ামী লীগ এসেছে।
এবং ওই এলাকার দুর্নীতিবাদ, ওই এলাকার সোনাচর এলাকার ওরা কি বলে ভারত সীমান্তে যত অপকর্ম আছে সব অপকর্ম হোতা ছিল। এই রকম অপকর্ম হোতাদের খুঁজে 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 আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। হ্যাঁ, কিছু পলিটিশিয়ান তো আছেই, ভালো কিছু মানুষ তো আছেই, সব যে চোর তা না, কিন্তু ম্যাক্সিমাম আজকে ওই জায়গায় চলে গেছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, একেবারে তৃণমূল থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, তারা আজকে কত অসহায়, তারা আজকে এই সময় দুর্নীতিবাজ, সাবেক আমলা, সাবেক ব্যবসায়ী, এদের কাছে জিম্মি হয়েছে। তাই সেই সংসদে দাঁড়িয়ে যারা সে কথা বলছে তারাও দুর্নীতিবাজ, তাকে নিয়ম মতো তার ভোটে হয়ে আসে। এই সংসদে দাঁড়িয়ে তো উনি কথা বলছেন না, এই তকমা ওনাকে নিতে হয়নি, কারণ উনি ইলেকশনই করেননি, ইলেকশন করার জন্য নমিনেশন পাইনি, নমিনেশন পাননি, অন্য কেউ না কেউ পেয়েছে, দুর্নীতিবাজকে দিয়েছে। না না, সেই কথা আমি বিব্রত বোধ করি আমার এলাকার সম্বন্ধে কথা বলতে। জি জি, সেখানে তিনি মানুষের ভোটেই নির্বাচিত হয়েছেন। এখন দল কাকে দিল না দিল সেটা আমি বলছি যে, আর দল করলে তো দলের হাবিবুল মিল্লাতের দল, হ্যাঁ শুনেন, হাবিবুল মিল্লাতের বিরুদ্ধে পত্রপত্রিকার দুর্নীতির খবর আমি দেখি না, সেটাই বলছি। আর একজন তার মানে আমি আলোচনাটা শেষ করি, মানে আওয়ামী লীগে কি দুর্নীতির বাজতে জয় জয়কার? অবশ্যই জয় জয়কার, রাম রাজত্ব চলছে, রাম রাজত্ব। আগামী আর আওয়ামী লীগ লিখে দিবে যারা মহা দুর্নীতিবাজ, যারা কোটি কোটি টাকা লুট করেছেন, একমাত্র তাদেরই মনোনয়ন দেওয়া হবে। তাহলে আওয়ামী লীগে কি ভালো মানুষের জায়গা নাই? থাকবে না, নাই, ডুকরে ডুকরে কাঁদছে। আপনি দেখেন না এই সংসদে এই সরকার যারা মন্ত্রী, কয়জন 1975 সালের পর রাজপথে এসে মিছিল করেছে, কয়জন আমি তো নাম গুনতে পারবো, কয়জন মুক্তিযোদ্ধা এখানে আছে, কয়জন আন্দোলনে রাজপথে গিয়ে আহত হয়েছে, আপনার কারাগারে কয়জন গেছে। তারা আপনি কি সব দেখে দেখে যাবেন আর টক শোতে বলবেন, রাজপথে কিছু করবেন না? হ্যাঁ, রাজপথে অবশ্যই করব। কবে? আমরা প্রোগ্রাম দিছি করব। তো আবার দাঁড়াবেন, ওরা বলবেন ওরা দাঁড়াতে দেয় না। ভাই আপনি ভুলে যান কেন? আমি কিছু বলি না। 75-এর 15 আগস্টে আচ্ছা, ওইটা আওয়ামী লীগের কাপুরুষরা লাশটা দেখতে জানে 36 ঘন্টা 32 নম্বর লাশ পড়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করেন। ওই তো মাননীয় প্রধানমন্ত্রী যখন অ্যারেস্ট হয়েছেন না বিরোধী দল, আমি সেদিন ওই 32 নম্বর থেকে আমি উদ্ধার করতে চেয়েছিলাম, ওই যে কি বলে ওনার হাজবেন্ডের বাড়ি মহাকালে, কেউ যায় না। আমি সেদিন বলেছিলাম 75 15 আগস্টে বুঝলাম যে উনি নাই, মারা গেছেন, আসবেন না, শেখ হাসিনা বের হবেন, সেদিন কি জবাব দেবেন? এরকমই আওয়ামী লীগ 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল। আচ্ছা, আলোচনা আমি আজকে তাহলে এখানে স্টপ করছি। জনাব হাবিবুল মিল্লাত, শুধু এটুকুই বলতে চাই আপনার কাছে, এই সংসদটা কি আসলে পাতানো সিনেমার মতো, যেটা উনি শুরু করেছিলেন? সবাই যেটা বলছে একটা চরিত্র অভিনয় করে যাচ্ছে। এটা বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের মূল্যায়ন থাকতেই পারে, তবে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং নির্বাচনকেও বয়কট করতে পারে, এটাও তাদের অধিকার, কিন্তু নির্বাচন প্রতিহত করা কারো অধিকারের মধ্যে পড়ে না। তবে সেটা চেষ্টা করেও যারা ব্যর্থ হয়, জনগণকে তাদেরকে কেউ গ্রহণ করে না, যার প্রমাণ বিগত নির্বাচনগুলোতে বাংলাদেশে আমরা দেখতে পেরেছি। এবং এভাবেই সংসদ চলবে, এই কারণেই যে সংসদ যদি না চলতো আজকে অনির্বাচিত লোকের হাতে ক্ষমতা যেতে হতো, অথবা অতীতে যেমন 75 কিংবা 81 সনে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসছে, সেই ধরনের ঘটনা ঘটতে পারতো। বাংলাদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না। ওনারা কি চেয়েছিলেন? ভোটটা চেয়েছিলেন নাকি ভোট অনির্বাচিত সরকার চেয়েছিলেন? ওনারা কিন্তু কখনোই কি ধরনের ভোট চান কি না চান তার চেয়ে ওনাদের বড় কি দাবি ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2023 সনের যদি প্রথম দিককার কথা মনে রাখেন, তখন বলা হয়েছিল এই সরকারকে পদত্যাগ করতে হবে, টেনে হিচড়ে সরানো হবে এবং মানে ক্ষমতায় যেতে হবে। কিন্তু তারা কিন্তু একটা কথা কখনোই বলে নাই যে ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন কি করবে, একটা কথা বলে নাই, শুধুমাত্র সরকার পরিবর্তনই তাদের দাবি দেওয়ার মধ্যে ছিল। কিন্তু ওনাদের 21 দফা 10 দফা তো রোডম্যাপ ছিল, ওনাদের এক দফা এক দাবি ছিল শেষ পর্যন্ত, এবং তারা বলেছিল যখন দেখলো তারা পারবে না সরকারকে সরাতে, তখন তারা বলল নির্বাচন আমরা বর্জন করছি, কারণ 14 বা 15-তে যে তাদের প্রতিহত করার ক্ষমতা ছিল, ক্ষমতা নিঃশেষ হয়ে যাওয়ার কারণে সেই প্রতিহতবাদ দিয়ে তারা বলল বর্জন করার অধিকার গণতান্ত্রিক দেশে সবার আছে, এই নিয়ে আমরা কোনো আপত্তি করব না। আচ্ছা, আমি শেষ করছি। উনি হয়তো উনি দেশে ছিলেন না, হয়তো তা ভোটের সময় দেশে না, এবার না, এবার ছিলেন। কোন কথার ভিতরে মাঝখানে ঢুকে যান, এটা তো অভ্যাস সাংবাদিকের, আপনার অভ্যাস সাংঘাতিক। বলেন। এবং 88 সালে নির্বাচন, আচ্ছা, আওয়ামী লীগকে প্রতিহত করতে যায়নি এর সাথে নির্বাচন, পেরেছিল প্রতিহত করতে। 96 সালে কি আওয়ামী লীগ প্রতিহত করতে যায়নি? গিয়েছিল তো, প্রতিহত করতে পেরেছে। 2007 সালে আওয়ামী লীগ প্রতিহত করতে গিয়েছিল, পেরেছিল? পারে নাই।
হুড় করে নমিনেশন পেপার জমা দিয়েছিল, পরবর্তী সময় প্রত্যাহার করে নিয়েছিল। শেষ পর্যন্ত বেঈমান বিশ্বাসঘাতক মঈনুল আহমেদ জাতিসংঘের মিথ্যা চিঠি নিয়ে এসে বঙ্গভবনে গিয়ে মুখলেসকে এক থাপ্পড় দিয়ে সেদিন বললো যে জাতিসংঘ থেকে আমাদের পাঠিয়ে দিবে যদি এইভাবে একতরফা নির্বাচন হয়। আওয়ামী লীগ তারপরে তাদের শাসন চলেছে, তারাই তো আওয়ামী লীগের ক্ষমতা নিয়ে এসে 2008 সালে একদম পাতানো বাঁধানো একদম সুন্দর বা গুছিয়ে। মঈনুল আহমেদের গেছিল বেগম খালেদার কাছে আপোষ করতে, বেগম খালেদা বলছে তোমাদের সাথে আপোষ নেই, তোমরা অন্যায় করেছো, সংবিধান লঙ্ঘন করেছো তোমরা। অতএব আওয়ামী লীগ কি বলেছিল, যা তোমরা করেছো সব কিছুকে আমরা অনুমোদন দিয়ে দেবো। যেমন ভারতকে আজকে বলতেছে সব দিয়েছি, আরও কি দিবা লাগবে দেওয়া লাগবে বলেন সব দিয়ে দেবো। তারই প্রতিদান হিসাবে আজকে সংসদের হুইপ কে, একজন হুইপ আছে জাতীয় পার্টি কে, ওই 3 উদ্দিনের এক উদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন আর কি ফখরুদ্দিন, আর উদ্দিন ছিল, আর এই যে ব্রিগেডিয়ার জেনারেল নোয়াখালীর আরে মাসুদউদ্দিন, হুইপ। তার মানে কতখানি তাদের প্রতি এই সরকার লয়াল, এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি। এবং এখানে আপনার ওর নাম কি ফখরুদ্দিন, মহিউদ্দিন আলমগীর, উনি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে, উনি যখন ছিলেন আমাদের উপর এত অত্যাচার করলো, এত কিছু বললো, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। নিবে কেন? তারা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে এসেছে, যে কারণে আজকে বেনজির আজরা পার পাচ্ছে, তারাই যেহেতু ক্ষমতা নিয়ে আসছে। ওই সময় আর্মি শাসিত যে সরকার ছিল, আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে এসেছিল বলে ওই সমস্ত সময় যারা অপরাধ করেছে সেনাবাহিনীর যে সমস্ত কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে আলোচনা আজকে শেষ করে নিয়ে আসি। কথায় তা তো অনেক কথা বাড়বে, বাকি কথা অন্যদিন শোনা হবে। প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন ধন্যবাদ, আর আমাদের সম্মানিত আলোচকদের আরও একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।